এই মগবাজার থেকে এইদিকে আসার পথে একটা উক্তি খুব সিরিয়াস জিনিস, সেটা হচ্ছে গাছ কেটে, মানে আমি ফুটপাতের গাছ সব কেটে ওখানে বানাইছি বড় ফ্লাইওভার বা বড় বড় থাম্বা বসাইছি, বসিয়ে ওখানে লিখতেছি গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশকে ধ্বংস করে আমি পরিবেশকে স্বাগত বলছি। প্রথমেই কাজ হবে এই শত শত ব্রিজ আপনার বানাবার দরকার নেই, বিকজ ইউ আর কিলিং দ্য রিভার্স, এবং ওই রিভারের জন্য আপনার কিন্তু আশেপাশের আপনার সব ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে পলিসিটি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পরিবেশকে বাঁচাবো দেন, কারণ আমার পরিবেশই যদি আমি সব কিছু করলাম তারপরে এক ঘূর্ণিঝড় হয়ে আমার সব শেষ করে দিল। সেজন্য পরিবেশের জন্য এখন থেকে একটা খুব ভালোভাবে সাজেশন দিতে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এসএমই খাতের কথা বলা হচ্ছে। এসএমই খাতকে রক্ষা করতে হলে বা এই খাতকে আরও বেশি শক্তিশালী করতে হলে কোথায় বেশি নজর দেওয়া প্রয়োজন? আপনি ব্যাংকিং খাতের কথা বলেছেন, আর ব্যবসায়ীদের জন্য বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও দ্রুত কিভাবে ঘুরতে পারে, সেখানে আসলে কি সংস্কার বা কোনো প্রস্তাবনা আছে কি? না, দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমার এসএমই খাত অর্থাৎ এই, আর তাছাড়া ওই যে নন ইনফর্মাল সেক্টর যেটা বলি আর কি আমরা, এর রেশিও কিন্তু 70-80-র কাছাকাছি, আর বাকিটা অন্যরা আর কি। সুতরাং এখানে বিশেষভাবে নজর দেওয়ার ব্যাপার এটা আছে অতীতের থেকেও। সরকারেরও বিভিন্ন এজেন্সি বা সরকার চেষ্টা করছেন, কিন্তু কথা হচ্ছে যে বন্টনটা ঠিক মতন হচ্ছে না, সমবন্টন হচ্ছে না। যেমন মতলব সাহেব ভালো জানেন, উনি নিজেও সাজেশনও দিয়েছিলেন, আমরা চেষ্টাও করেছিলাম সেই সময়। সেটা হচ্ছে ওই যে সরকার 30,000 আর 20,000 কোটি টাকা করোনার সময় দিল না, 30,000 টাকা বড়রা কিন্তু ঠিকই নিতে পারলেন। হ্যাঁ, নিতে পারলেন, তারপর কি হয়েছে পরের কথা পরে। কিন্তু 20,000 কিন্তু আর নেওয়া গেল না, মানে ওরা নিতে পারলো না, ওরা আসতে পারে না ওর সিস্টেমের ভিতরে। উনি একটা সাজেশন দিয়েছিলেন যেটা একটা ইন্স্যুরেন্স, একটা কাভারেজের ভিতর দিয়ে দিলে তার ইয়ে হয়, ব্যাঙ্কগুলোও একটা ইয়ে পায় যে না আমি কারে দিচ্ছি। তো সেটাও শেষ পর্যন্ত সেই ইন্স্যুরেন্সের সাজেশন ওইভাবে ইয়ে করেন, কিন্তু এটা দরকার ছিল, খুব ইম্পর্টেন্ট। আমি বলছি এনাবলিং এনভায়রনমেন্ট করতে হবে, নইলে ও নেবে কি করে? সেটা না করে এখন সেই টাকা শেষ পর্যন্ত কোথায় ওই বিভিন্ন মাইক্রো ক্রেডিট এজেন্সিগুলোরে দেওয়া হয়েছে, 4% সুদে আপনি দেন, ফেরত আনেন ইত্যাদি, যাও কিছু বিবরণ হচ্ছে। আমি বলছি এইরকম ধরনের আমাদের অর্থনীতিতে একটা রেজিলিয়েন্স পাওয়ার আছে, যেমনটি ভাই যথার্থই বলেছেন। রেজিলিয়েন্স পাওয়ার আছে বলেই কিন্তু আমরা যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আমরা কিন্তু হইনি, আমরা কিন্তু টিকে আছি, আমার আছি। কিন্তু আমার ওই রেজিলিয়েন্স পাওয়ারটার যে অন্তর্নিহিত যে সলীলা শক্তি, এই শক্তিকে আমার বাঁচিয়ে রাখতে হবে, এবং সেটাই এই মিডিল ইনকাম কী বলে এসএমই খাত প্লাস ওই যে যারা সৎ কর্মশীল ব্যবসায়ী বলছি আমরা। এই যে কথা যখন বলছি, এই বলা মানে এই না কিন্তু যে আমরা সকলকে এই এক পারে নিয়ে যাচ্ছি, বরং আমাদের সমাজে এখন মূল্যবোধগত ব্যাপারে সমস্যা হচ্ছে এই সমাজে যদি 10 জন লোক থাকে, তার ভিতরে যদি 7 জন দুষ্টু হয়ে যায়, ওই বাকি 3 জন কিন্তু কোণঠাসা হয়ে যায়, তার কিছু থাকে না, সে করতেই পারে না, সে কথাই বলতে পারে না। আমার সিচুয়েশনটা এইরকম হয়ে যাচ্ছে, কোণঠাসা হচ্ছে মূল্যবোধগত কারণে, নৈতিকতার কারণে। এ কারণে এই যে সরকারি অফিসে বা সব জায়গায় যে ভালো অফিসার নাই তা কিন্তু না, কিন্তু সে কোণঠাসা হয়ে যাচ্ছে। ওই যে গুড মানি ব্যাড মানি ড্রাইভ হবে গুড মানি ফ্রম দ্য মার্কেট, এই। সুতরাং এখানেই আমার মূল্যবোধগত এগুলোকে পাঠাতে হবে, তাহলেই আমি যেই ডিসিশানই নেই না কেন, 20,000 কোটি টাকা দেওয়ার ডিসিশান নেই, যা নেই সেটা তাহলে যথাযথভাবে পৌঁছাবে, বাস্তবায়িত হবে বা বণ্টিত হবে। হ্যাঁ, যেমন ওই সময় প্রায় বেশ কয়েক কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে বলা হয়েছিল যে মানুষের ফোনে দেওয়া হবে, যারা ওই যে এটা শেষ পর্যন্ত দেওয়া গেল কি ফোনগুলো কি একই লোকের ফোন। হ্যাঁ, তারপরে অর্থাৎ আমার বন্টনের ওখানে সমস্যা, টিসিবির ওখানেও যে সমস্যা এইগুলো আর কি থাকছে। সেজন্যে আমি মনে করি আমরা ভেরি রাইট, একটা স্ট্রং পজিশনের সরকার যেহেতু নির্বাচনের পরে আসছেন, তাকে দুটো দিকে বিশেষভাবে জোর দিতে হবে ভবিষ্যতের জন্য। আমার বাজেটে কালকে পরশুদিন জুলাই মাসে কী হবে এটার দিকে তাকানোর দরকার নেই, এটা যা হচ্ছে সে এইভাবে হোক, কিন্তু দুটো দিকে লক্ষ্য রেখে করতে হবে। একটা হচ্ছে পরিবেশ, এই যে আমরা এখন প্রচণ্ড গরম করছি, ওই যে দুবাই ডুবে যাচ্ছে, তারপর সামনে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। ওই নোমান চোমান ওইটাই বলেছে যে তোমার তো এখন তুমি করোনা হয়তো পার পেয়ে যাবে, কিন্তু তোমার সামনে কিন্তু জলবায়ু উষ্ণতা বা ওই যে পরিবেশের যে ব্যাপারটা, এইটা কিন্তু তোমাকে কাবু করে ফেলবে মারাত্মকভাবে। তো আমরাও কিন্তু সেই মারাত্মকের দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্যে বাজেটের ভিতরে এমন কিছু থাকতে হবে, করতে হবে, যেন আমার ভবিষ্যৎটা, এই যে মাননীয় প্রধান আমাদের যে ওই 100 বছরের ওইটা কী বলে
ডেল্টা প্ল্যান, এই ডেল্টা প্ল্যানের থেকেই ধরো ওটা নিয়ে আসতে হবে, এই নিয়ে আমার ধরিত্রীকে কিভাবে ঠিক করা যায় সেইটার দিকে। যেমন আমি সেই জন্যই বলছি প্রথমেই কাজ হবে এই শত শত ব্রিজ আপনার বানাবার দরকার নেই, বিকজ ইউ আর কিলিং দ্য রিভার্স, এবং ওই রিভারের জন্য আপনার কিন্তু আশেপাশের আপনার সব ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে পলিসিতে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পরিবেশকে বাঁচাবো দেন, কারণ আমার পরিবেশই যদি আমি সব কিছু করলাম তারপরে এক ঘূর্ণিঝড় হয়ে আমার সব শেষ করে দিল, বিরাট পূর্ণিমা মানে বৃষ্টি এসে ওরা শেষ করে দিল। সেজন্য পরিবেশের জন্য এখন থেকে একটা খুব ভালোভাবে সাজেশন দিতে হবে। আপনি এই মগবাজার থেকে এইদিকে আসার পথে একটা উক্তি খুব সিরিয়াস জিনিস, সেটা হচ্ছে গাছ কেটে, মানে আমি ফুটপাথের গাছ সব কেটে ওখানে বানাইছি বড় ফ্লাইওভার বা ইয়ে বড় বড় থাম্বা বসাইছি, বসিয়ে ওখানে লিখতেছি গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশকে ধ্বংস করে আমি পরিবেশকে স্বাগত বলছি। এই স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং পরিবেশের দিক খেয়াল রাখতে হবে, পরিবেশকে, কারণ আমার একটা জাতি শুধু এই বছরের জন্যই তো না, আমার জাতিকে সামনে টিকতে থাকতে হবে। সেই জন্য সুন্দরবনকে রক্ষা বা উপকূলীয় পরিবেশের বা এগুলোর এইসব ব্যাপারে বরাদ্দ বা এগুলো দিয়ে থাকতে হবে। কারণ আপনি দেখবেন আবার এই কদিন পর একটা বড় ঘূর্ণিঝড় হবে, তখনই সরকার বেরিয়ে বলবেন, দুর্যোগ মন্ত্রী বলবেন আমরা 8,000 কোটি টাকা রাখছি বাজেটে। এ কথা 2016 সালেও বলেছেন, এ কথা 2019 সালেও বলেছেন, আমফানের সময় বলেছেন। সে টাকা কই? এডিবিতে কিন্তু দেখা যায় না। এই স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা বলছি, এর সাথে আমি শেষ করছি, পরিবেশ আর একটা হচ্ছে জনসম্পদ। আমি সব কিছু করতেছি, কিন্তু আমার জনসম্পদ যদি যথাযথ তৈরি না করি তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। এটা খুব ভালো করে বুঝতে হবে যে আমি হয়তো 23 বিলিয়ন বা 25 বিলিয়ন আমি রেমিটেন্স আনছি, আমার লোকেরা কত কষ্ট করে বিদেশ থেকে আনছে, সেই আমার দেশের থেকে 10 বিলিয়ন লোক অন্য লোকেরা নিয়ে যাচ্ছে। কি যে তারা স্মার্ট, তারা ভালো লেখাপড়া জানে, তারা ভালো পারে। আমার বেকারের ভারে নুজু একটা দেশে এসে বাইরের লোক এসে আমার চাকরিগুলো নিয়ে যাচ্ছে। সুতরাং আমার মেন নজর দিতে হবে জনসম্পদ তৈরিতে, সেখানে তারা যেন স্ট্রং হয়ে ওঠে, আমার ছেলেমেয়েরা যেন চাকরিতে দাঁড়াতে পারে, করতে পারে, তাহলে আমার দেশের পয়সা দেশে রাখবে। ওইটার সাথেই জড়িত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। শিক্ষাতে ওই জনসম্পদ তৈরির জন্য, আর স্বাস্থ্যর জন্যই আপনি স্বাস্থ্যকে যদি টেকসই করে গড়ে তুলতে পারেন, আপনার ফরেন কারেন্সি সেভিংয়ের জন্য আপনার এলসির আর ওখানে করতে হবে না, আপনি ফরেন কারেন্সি তো এখানেই সেভ করতে পারেন। এই যে লোকগুলোর বিদেশে যেতে হচ্ছে, ওই ছেলেদের বাইরে পড়তে যেতে হচ্ছে, এটা যাওয়া লাগবে না যদি আমি এই দুই জায়গায় নজর দিলে আমাকে এইভাবে একটা স্বয়ংক্রিয় একটা পদ্ধতিতে উঠতে হবে। বাজেটে আমি মনে করি সেই দিকে যাব। ওই যে 4 পয়সা কার কি দেবেন, বেশি দেবেন, এই দাবি দেওয়া, এটা হচ্ছে সনাতন দাবি, এটা ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে আপনার সামনে ফোকাস করতে হবে। ইট ইজ ভেরি গুড চান্স ফর দি গভর্নমেন্ট। তারা একটা শক্তিশালী অবস্থানে বর্তমান বছরে আছেন, তারা এরকম সামনে 3 বছর মেয়াদে, আমি আগেও বলেছি 30 টাইপের বাজেট করতে হবে। এই বছরই করতে পারবেন, করা যাবে না, এটা সম্ভব না। আপনি আস্তে আস্তে যাবেন, আর লক্ষ্য থাকবে। যদি লক্ষ্য থাকে স্থির, আর কি একটা গান ছিল না, যদি লক্ষ্য থাকে অটুট, হ্যাঁ অটুট, এবং থাকে, তাহলেই দেখা হবে বিজয়ে। আমার সেই বিজয়ের দিকে যেতে হবে। জনবান্ধব বাজেট প্রত্যাশা করি আমরা। সেখানে আসলে দারিদ্র্য বিমোচন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেটির আওতা বাড়ানো উচিত কিনা? অবশ্যই আওতা বাড়ানো উচিত, কিন্তু আমি মনে করি এই কি বলে সামাজিক নিরাপত্তা দিয়ে গরিবকে গরিব রাখার দরকার নেই। এখানে এমন কর্মসূচি আসতে হবে যে তার শিক্ষা এবং স্বাস্থ্যর ব্যবস্থা করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে আমার এটা দিতে হবে না, এই দেওয়ার ব্যাপারটা। আমি বারবার বলছি, ভাইও যেটা বললেন, দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, আমার কর্মপদ্ধতিটা পাল্টাতে হবে আমাকে। এই যেমন ওই যে উনি বললেন, আমাদের বড় সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের শুধু টাকা পাচার হচ্ছে না, মেধা পাচার হচ্ছে, কর্ম উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তাও পাচার হচ্ছে। এই আজকের যারা যে প্রজন্ম আছেন, ব্যবসা করছেন, উঠছেন, ওনারা কিন্তু ওনাদের ছেলে মেয়েদের আনতে পারছেন না। অনেক বৃদ্ধ, অনেক খুব সফল ব্যবসায়ীদেরকে আমি দেখেছি, খুব দুঃখিত, বলে ছেলে মেয়েরা বললাম, সে এসে ধরবে না, সে বলে না তোমার ওই ব্যবসা আমি নাই। এটা তো আমার লস না, কারণ আমার এই ইন্ডাস্ট্রি এগুলোকে তো একটা ধারাবাহিকতা যেতে হবে। অর্থাৎ দৃষ্টিভঙ্গির ব্যাপারটা পাল্টানোর ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। এই জন্যই জনবান্ধব বাজেট করতে গেলে জনগণের প্রত্যাশায় বেকার। আমি সেই জন্য একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে গত 7-8 বছর ধরে আমরা দেখছি
বাজেট কিন্তু জনগণ পড়তেছে না, পড়তে পারতেছে না, জানতেছেও না। বাজেট উপস্থাপনা হচ্ছে কিন্তু পাওয়ার পয়েন্টে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে, এবং সবাই ওটা বুঝছে কিনা। আপনার দেখেন 10 বছর আগেটাকেও বাজেট বক্তৃতাটা পরের দিন পেপারে কিন্তু পুরোটাই ওই করে ছাপা হতো, জনগণ পড়তো, কারণ ওই পার্লামেন্টে বা ওই টেলিভিশনের পিছনে পুরোটা অত সময় নিয়ে কেউ দেখার পায় না। আমাদের এখানে তাই এমন হয়ে গেছে যে 168 পৃষ্ঠার বই, এবং সেটা মাননীয় মন্ত্রীও পড়তে পারবেন না বা পারেন না, উনি শেষে এড়ে যায়। ভারতের এই বলছি গত ফেব্রুয়ারি মার্চ মাসে ভারতের যে বাজেট বক্তৃতা মাত্র 18 পৃষ্ঠা, মাত্র 18 পৃষ্ঠা, এবং কি সুন্দরভাবে সহজ ভাষায় খুব ক্লিয়ার করে লেখা গভর্নমেন্ট কী বলতে চাচ্ছে, কী করতে চাচ্ছে। এই যে আমি একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলবো, সে বলতে হবে সহজ করে বলতে হবে, ভালো করে বলতে হবে। ওখানে খানিক স্ট্যাটিস্টিক্স দেখিয়ে পাই চার্ট দিয়ে কী বলতে চাইলাম এটা বুঝলো না, এটা হবে না, এটা করতে হবে। এবং আমি ওটাও বলি, ভারতের এই অর্থমন্ত্রী যিনি এটা করলেন, তিনি নিজে কিন্তু ভোটে দাঁড়াতে পারেননি, তার টাকা নাই। এটা বুঝতে হবে, এই জিনিস থেকে কিছু জিনিস কিন্তু বুঝতে হবে। বলছে আমি এই নির্বাচনে দাঁড়িয়ে খরচ করার মতন টাকা আমার নাই। শি ইজ দ্য ফাইন্যান্স মিনিস্টার। তাহলে বোঝা যায় যে পুরো ব্যাপারটার সাথে তিনি কতটা সম্পৃক্ত, কতটা কিভাবে, কতটা সাধারণ অবস্থার সাথে। আর আমাদেরগুলোর তো আর আমি বলছি না। কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমাদের দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি এগুলো পাল্টাতে হবে, না হলে ওই এনবিআরকেও হবে না। এনবিআরের তো সে আদায় করবে, তার তো সে সার্বিকভাবে অবস্থা, সেটা বলার কিছু নাই। সকলকেই করতে হবে, সকলকেই এই সক্ষমতা বাড়াবার জন্য চেষ্টা করতে হবে, তাহলেই জনবান্ধব বাজেট হবে। জনগণ বুঝতে পারুক। জনগণ কিন্তু এত পাইচার্ট এগুলো কিন্তু ওর কোনো চিন্তা ভাবনার ভিতরে নাই। ও দেখে যে আমি নিত্যপ্রতি আমার সামনে আমার ছেলেটা পড়াশুনো করছে, সে চাকরি পাবে কিনা, সে করবে কিনা। কিন্তু মতলব ভাই খুব কারেক্টলি বলছেন, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে তুমি চাকরির পিছনে ঘুরবা কেন, তুমি চাকরিদাতা হও, তুমি নিজে কাজ করো, উদ্বুদ্ধ করো। সেই উদ্বুদ্ধ করার ব্যাপারে সেখানে নানান ধরনের ব্যাপার থাকা উচিত হবে। এই জন্য আমি মনে করি মহেশ আর গফুরের বাজেট চাই। মহেশ আর গফুর, মহেশ মানে প্রাকৃতিক সম্পদ। সবচেয়ে বড় কথা, একটা সুন্দরবনে একটা বাঘ মরে যেয়ে পানিতে ভাসছে, ইট ইজ এ ভেরি ব্যাড ইন্ডিকেশন। ওর যেখানে মানুষের মারার কথা, সে এখন নিজে নিহত হয়ে, তাই এখন এটা গরমে না কী কারণে হয়েছে, লিভার সিলোসিস হয়েছে না কি হয়েছে, এটা কিন্তু ইট ইজ এ টার্নিং পয়েন্ট, তো সেই জন্যই আমি বলছি যে গফুর আর মহেশের বাজেট দরকার। গফুরও ভালো হওয়া দরকার, আর মহেশ ভালো হলেই আমার গোশ মানে মাংসের আমার এটা আমার পোলট্রি খাত, আমার পুষ্টির খাত, আমার এগুলোর উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য রাখা।